করছে যখন কমিউনিকেশন হচ্ছে, সেটা কার থ্রু দিয়ে হচ্ছে? কোনো তো সিগন্যালের থ্রু দিয়ে হচ্ছে। সিগন্যাল তো কোথাও জেনারেট করতে হবে, সেই জেনারেশনটা কোথায় হচ্ছে? অসিলেটরে হচ্ছে। সুতরাং যে কোনো দেখবে রিসিভার, রিসিভিং সিস্টেম, সে রিসিভার হোক অথবা ট্রান্সমিটার হোক, আমাদের মোবাইল কিন্তু দুটোই কাজ করে, রিসিভার হিসেবেও কাজ করে, ট্রান্সমিটার হিসেবেও কাজ করে। সুতরাং আমরা বেরোবো মোটামুটি 5:30 না আচ্ছা, যেটা বলছিলাম যে এমনিতে অসিলেটর সব জায়গাতেই, মানে যে কোনো রিসিভার কিংবা ট্রান্সমিটারে সব জায়গাতেই খান থাকে, সেজন্য এটার অ্যাপ্লিকেশন এবার ধরো আর কোথায় আছে, যেমন ধরো আমরা কম্পিউটার সিস্টেম ইউজ করছি, সেখানেও কি আছে? নানা রকমের ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে, সেই অপারেশনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ বলতে যেমন ধরো আমি তোমাকে বললাম দুটো সংখ্যার তুমি যোগ করো, মেশিন কি করে করে? তুমি প্রথমে সংখ্যাগুলোকে দেবে, ইনপুট করবে, তারপর যদি আমাকে যদি অ্যাড করতে বলে, অ্যাড করতে গেলে যেমন সাপোজ তোমাকে অ্যাড করতে বলে 21 আর 18, অ্যাড করতে গেলে তোমাকে কি করতে হবে? ডিজিট বাই ডিজিট প্রথমে অ্যাড করতে হবে। অ্যাডারে তোমরা পড়েছো প্রথমে 1 এর সাথে 8 মানে ইউনিট প্লেসের ডিজিটগুলোকে হাফ অ্যাডারে যেমন অ্যাড করে অ্যাড করতে হবে, তারপর ক্যারি থেকে ক্যারি অন করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। কিন্তু এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কাজগুলো করছে, টাইমার সেট করে দেবে কখন ওই অ্যাডিশনটা হবে ইউনিট প্লেসে, তারপরে এসে ক্যারি অন হয়ে সেকেন্ড প্লেসের অ্যাডিশন হবে, তারপর থার্ড প্লেসে হবে। সুতরাং সেখানেও দেখবে টাইমারের দরকার। আমরা যখন মাইক্রোপ্রসেসর পড়বো দেখবে মাইক্রোপ্রসেসরের যে অপারেশনগুলো স্টেপ বাই স্টেপ হয়, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিটস, 132 বিটস। এখন দেখবে আমরা যে কম্পিউটার সিস্টেমগুলো ইউজ করি, তুমি যখন কোনো প্রোগ্রাম লোড করো সেখানে দেখবে 64 বিট প্রোগ্রাম বা 132 বিট প্রোগ্রাম। তার মানে যত স্পিড বাড়বে দেখবে বিটের সংখ্যাটা বাড়বে সেখানে, ঠিক আছে? তার মানে এট এ টাইম অতগুলো বিটকে সে একসাথে অপারেশন করতে পারে, ঠিক আছে? সুতরাং এই টাইমারটা ম্যাক্সিমাম ইলেকট্রনিক সার্কিটে কাজে লাগে, সেই জন্য এই 555 টাইমারটা সব থেকে বলতে পারো মোস্ট সেলিং টাইমার তৈরি হলো প্রত্যেকে। এটা এখনো পর্যন্ত সব থেকে হাইয়েস্ট সেল হয় এই টাইমারটা, কারণ যে কোনো ইলেকট্রনিক সার্কিটে এটা লাগে। তো টাইমারটার এই 555 টাইমারটার আমরা যদি সার্কিট ডায়াগ্রাম দেখি, বেসিক্যালি এর মধ্যে কি আছে, ঠিক আছে? এটা আমরা 8 বিট হিসেবে, মানে 8 পিন হিসেবেও পাই, 16 পিন হিসেবেও পাই। অ্যাকচুয়ালি এগুলো যেগুলো মানে যে ফর্মে পাওয়া যায় সেটা হচ্ছে ডিআইপি ফর্মে পাওয়া যায়, ডুয়েল ইন প্যাকেজ ফর্মে তুমি এখানে পাবে। তো এর বেসিক্যালি 8টা ইফেক্টিভ পিন আছে। 8টা ইফেক্টিভ পিনের মধ্যে আমি তোমাদের চিপ কনফিগারেশনগুলো আগে করেছিলাম, ওগুলো বলার দরকার নেই, আমি জাস্ট একবার টাইমারে এটা দেখাচ্ছি। টাইমারে জাস্ট মানে ব্লক ডায়াগ্রামটা এটা একবার বলে না দিলে বাকিগুলো বুঝতে অসুবিধা হবে। ব্লক ডায়াগ্রাম হচ্ছে এর মধ্যে বেসিক্যালি কি থাকে? বেসিক্যালি থাকে একটা আরএস ফ্লিপ ফ্লপ। আরএস ফ্লিপ ফ্লপ মানে সেট রিসেট সেট বা সেট রিসেট ফ্লিপ ফ্লপ, সেট রিসেট। আর দুটো এর আউটপুট থাকে, কিউ আর কিউ এর কমপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি এই কিউ এর কমপ্লিমেন্টটাই আমাদের কাছে আউটপুট, ঠিক আছে? এবার আর কি থাকে? এখানে দুটো কম্পারেটর থাকে। কম্পারেটর বেসিক্যালি তোমাদের অপারেন্ট পড়ানো ও পড়ায়নি হয় না, পড়িয়েছি অপারেন্ট অ্যানালগ পরের ইয়ারে, মানে পরের সেমিস্টারটায় রয়েছে। তো কম্পারেটর বেসিক্যালি দুটো ভোল্টেজকে কম্পেয়ার করে। এই দুটো কম্পারেটর আছে, কম্পারেটর 1, কম্পারেটর 2, ঠিক আছে? This is comparator 1, comparator 2. এগুলো হচ্ছে comparator. কম্পারেটরে দেখো দুটো জাস্ট ইনপুট আছে, একটা পজিটিভ দিয়ে ডিনোট করেছি, একটা নেগেটিভ দিয়ে ডিনোট করেছি। যদি পজিটিভের ভোল্টেজ বেশি থাকে তাহলে আউটপুট আসবে পজিটিভ, যদি নেগেটিভের ভোল্টেজ বেশি থাকে তাহলে আউটপুট আসবে নেগেটিভ। তার মানে কোন ভোল্টেজটা বেশি তুমি এখান থেকেই পেয়ে যাবে। যদি নেগেটিভ আসে তাহলে এই নেগেটিভ টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে দ্যাট ইজ গ্রেটার দ্যান ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য পজিটিভ টার্মিনাল। ক্লিয়ার? তো এইবার এই যে কম্পারেটর 1 আর কম্পারেটর 2 এগুলো আমার হলো। আর কি থাকে? এখানে একটা সোর্স থাকে অবশ্যই, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সে এমনিতে রান করবে না, সে বেসিক্যালি কারেন্ট আর ভোল্টেজ এইগুলোর উপর রান করে।
তো এখানে একটা ভোল্টেজ সোর্স থেকে তিনটি ইকুয়াল রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা থাকে, এই তিনটে কিন্তু সেম। এটা বেসিক্যালি ভোল্টেজ ডিভাইডার। এখানে যদি ভিসিসি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি তাহলে দেখো আর 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 প্রত্যেকটাতে 1/3 করে ভোল্টেজ ড্রপ হবে। এখানে হবে 1/3 ইনটু ভিসিসি মানে ভিসিসি বাই 3। তাহলে গ্রাউন্ডের রেসপেক্ট এখানে কত হবে 2/3 ভিসিসি, এখানে হবে কত ভিসিসি বাই 3, এখানে কত হবে 2 ভিসিসি বাই 3, আর এখানে কত হবে ভিসিসি। এইভাবে ভোল্টেজটা জাস্ট ও ডিভাইড করে দিচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমার টার্মিনালগুলোকে করা হয়, যেটা টার্মিনালগুলোকে বলতে এই নেগেটিভ টার্মিনালটা এখানে অ্যাড করে দেওয়া হয়, নেগেটিভ টার্মিনালটা এখানে অ্যাড করবে, পজিটিভ টার্মিনালটা এখানে অ্যাড করবে, ঠিক আছে। বাকি যে টার্মিনালগুলো এখানে দেখো, এটাকে ক্লিয়ার করে দিই। কম্পারেটর 1 এর পজিটিভ টার্মিনাল আর কম্পারেটর 2 এর নেগেটিভ টার্মিনাল। এখানে টোটাল দেখো টার্মিনালের পার্টগুলো আমরা পেয়ে গেছি। এবার জাস্ট এগুলোকে আমরা কি হিসেবে মানে নাম্বারিং করেছিলাম। নাম্বারিং হচ্ছে গ্রাউন্ডটাকে আমরা দিয়েছিলাম দিস ইজ গ্রাউন্ড টার্মিনাল, এটাকে আমরা দিয়েছিলাম 1 নম্বর। 8টা পিন আছে তো, 8টা তাদের কানেকশন থাকবে। গ্রাউন্ডটাকে আমরা বলেছিলাম 1 নম্বর, আর ভিসিসি যেটা পাওয়ার সাপ্লাই সেটা ছিল 8 নম্বর, ঠিক আছে। আউটপুট যেটা পেয়েছিলাম সেটা ছিল আমার 3 নম্বর। এবার এখানে কি কি আমাকে ইনপুট দিতে হচ্ছে দেখো। কম্পারেটর 1 একটা ইনপুট দিতে হচ্ছে পজিটিভে, যেটাকে বলা হয় থ্রেশহোল্ড। এটা হচ্ছে থ্রেশহোল্ড, 6 নম্বরটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড। এই যে কম্পারেটর 1 এর দেখো নেগেটিভ টার্মিনাল যেটা, সেটাকেও একটা যেটা কানেক্ট করা হয়েছে 2/3 ভিসিসি তে, এটাকে বলে কন্ট্রোল, ঠিক আছে। কন্ট্রোলটা ছিল আমার 5 নম্বর, এটা 5 নম্বর যেটা এখানে অ্যাড করা আছে কন্ট্রোল। কম্পারেটর 2 এর যেটা নেগেটিভ টার্মিনাল সেটাকে আমরা দিয়েছিলাম 2 নম্বর, এটাকে বলা হয় ট্রিগার। তাহলে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 এখনো হয়নি। 4 আমি আসছি, 4টাকে বলে রিসেট। এই যে সেট রিসেট ফ্লিপ ফ্লপের, এটাকে রিসেট করার যে কাজ, রিসেট করা মানে কি, রিসেট করা মানে কিউটাকে 0 করা, কিউ1টাকে 1 করা, ঠিক আছে, সেটাকে বলে রিসেট। এটাকে 4 নম্বর, ঠিক আছে। 5 নম্বরটা হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে তোমার থ্রেশহোল্ড। 7 নম্বরটাকে এখান থেকে অ্যাপ্লাই করা হয়, 7 নম্বরটাকে বলা হয় ডিসচার্জ। অ্যাকচুয়ালি ডিসচার্জটা কেন লাগে সেটা আমি আসছি। This is 7. ডিসচার্জটা এই কারণে লাগবে, যদি আমি কোনো ক্যাপাসিটর অ্যাড করি তাহলে এখানে একটা জিনিস দেখো, এই কিউটা যখনই 1 হবে তার মানে এখানে একটা ট্রানজিস্টরের থ্রু দিয়ে করা আছে, তাহলে এই 7 নম্বরে যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ট্রানজিস্টরটা অন হয়ে গিয়ে সেই ভোল্টেজটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ড হয়ে যাবে। মানে যদি এটা এখানে আমি ক্যাপাসিটর অ্যাড করে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি 7 নম্বরে, তাহলে সেই চার্জটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে গিয়ে ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ কিন্তু সব সময় হবে না, ডিসচার্জ হতে গেলে কিউতে 1 হতে হবে, ঠিক আছে। এইটা হলো টোটাল সার্কিট কনফিগারেশনটা। এবার এটা কি আমরা যখন চিপের ফর্মে পাচ্ছি, তুমি যখন মার্কেটে এটাকে কিনবে তখন কিন্তু এরকম চিপ পাবে। ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ অলরেডি আমি পড়িয়েছি। ইন্টিগ্রেটেড সার্কিটটা কি, এর 8টা পিন থাকে, এই নচের কাছে একটা দেখবে ডট আছে, দেখুন এখান থেকে কাউন্ট করবে 1 2 3 4
5 6 7 8 আমরা পাবো কিন্তু ওই ফর্মে এটা হচ্ছে ডিআইপি ফর্মে ডুয়েলিং প্যাকেজ কিন্তু এটার ভেতরে সার্কিটটা কেমন আছে এটার ভেতরে সার্কিটটা আছে ঠিক এইভাবে ঠিক আছে সার্কিট অপারেশনটা কি হবে সার্কিট অপারেশনটা এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে এই যে কম্পারেটর 1 আর কম্পারেটর 2 বেসিক্যালি এখানে দেখো এই যে সেট রিসেট ফ্লিপ ফ্লপ মানে এসআর ফ্লিপ ফ্লপ যেটা আমরা ইউজ করেছি সেটাই এখানে মেন রোল প্লে করছে তার আউটপুটটাই আমরা এখানে পাচ্ছি কিউ বার যেটাকে আমি আউটপুট হিসেবে পাচ্ছি 3 এ এখন সেট রিসেট মানে এসআর ফ্লিপ ফ্লপ এর যদি আমরা এটাকে দেখি ট্রুথ টেবলটাকে দেখি ট্রুথ টেবল অলরেডি আমরা পেয়েছি যদি সেট আর রিসেটে 0 হয় তাহলে কি হবে মানে আমি যদি বলি q n + 1 আর q bar n + 1 তাহলে এটা q n ঠিক আছে বলো 7 নম্বর কি রিসার্চ করলেন তো হ্যাঁ 7 নম্বরটা হচ্ছে ডিসচার্জ 7 নম্বর হচ্ছে ডিসচার্জ ঠিক আছে যখন কোনো ক্যাপাসিটর ভোল্টেজ দিয়ে এখানে অ্যাপ্লাই করব ওটা ডিসচার্জ করবে আচ্ছা এখানে দেখো সেট রিসেট ফ্লিপ ফ্লপের আমরা যদি ট্রুথ টেবল দেখি সেট 0 রিসেট 0 হলে আগের স্টেটটা এসে মেনটেন করবে সেটে 1 রিসেটে 0 হলে কিউটা হবে 1 কিউ বারটা হবে 0 সেটে 0 রিসেটে 1 হলে এটা কিউটা হবে 0 কিউ বারটা হবে 1 আর দুটোই যদি 1 1 হয়ে যায় তখন এটা হয়ে যাবে টগল মানে আনডিটারমিনেট কে কখন 1 হবে অন্যটা একটা 1 হলে অন্যটা 0 হবে এন্ড ভাইস ভার্সা কিন্তু পারফেক্টলি কি হবে সেটা বলা যাবে না ঠিক আছে যাই হোক আমরা এই স্টেটে যাব না কখনোই দুটোই 1 1 স্টেটে যাব না এই কারণের জন্যই কম্পারেটর 1 কম্পারেটর 2 দুটোরই একসাথে 1 হবে না সেই জন্য সেটাকে সার্কিটটাকে এইভাবে সেট করা আছে ঠিক আছে যদি সেটা হতো তাহলে এখানে এসআর ফ্লিপ ফ্লপের জায়গায় আমাকে জেকে ফ্লিপ ফ্লপ কিন্তু সেই কন্ডিশনটা আসবে না এই কারণে 1 1 স্টেটটা আমাদের কাছে কনসিডার করা দরকার নেই এবার কম্পারেটর 1 আর কম্পারেটর 2 এই দুটোর মধ্যে কেউ একটা বেশি হলে অন্যটা কম হবে সেটা কোন কন্ডিশনে আসবে দেখো কোন কন্ডিশনে বলতে দেখো ভিসিসি থেকে যখন আমি এই তিনটে আর দিয়ে ভোল্টেজটাকে ডিভাইড করেছি এখানে VCC/3 এখানে 2 VCC/3 আছে এইবার এই যে থ্রেশহোল্ড ট্রিগার কম্পারেটর 2 এর পজিটিভে আছে VCC/3 কম্পারেটর 1 এর নেগেটিভে আছে 2 VCC/3 ঠিক আছে ট্রিগার আর থ্রেশহোল্ড এই দুটো ভোল্টেজ দিয়ে আমরা এটাকে দেখো কিভাবে মেইনটেইন করব ধরো তুমি এই থ্রেশহোল্ডটা আর ট্রিগারটাকে যদি তুমি সাপোজ গ্রাউন্ড করে দাও দেখুন একটাকে থ্রেশহোল্ডটাকে আমি যদি গ্রাউন্ড করে দিই এটাকে যদি গ্রাউন্ড করে দিয়ে থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করি এটা গ্রাউন্ড করে দেওয়া মানে হচ্ছে 2 নম্বরে কি পাচ্ছি 2 নম্বরে আমি যেটা পাবো সেটা হচ্ছে পজিটিভ মানে বেশি এটা আমাকে হাই আউটপুট দেবে পজিটিভ আউটপুট দেবে এবার যদি থ্রেশহোল্ডটাকে যদি এই থ্রেশহোল্ডটা যদি দেখা যায় থ্রেশহোল্ডটা 2 VCC থেকে কম তখন কি দেবে নেগেটিভ তার মানে এসটা 0 আরটা 1 তার মানে কিউ আরটা তখন হাই হবে এবার আমি যদি থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে যখনই 2 VCC/3 এর থেকে বেশি করব 2 VCC/3 এর থেকে বেশি করলে তখন আমার কি হবে না এটা তখন হয়ে যাবে পজিটিভ ঠিক আছে এটা পজিটিভ আর ট্রিগারটাকে যদি আমি এখানে তখন এ করে দিই সাপোজ VCC/3 এর থেকে বেশি করে দিই তাহলে কি হয়ে যাবে মানে থ্রেশহোল্ড আর ট্রিগার এই দুটোকে যদি আমি চেঞ্জ করতে যাই একসাথে ধরো চেঞ্জ করতে গেলাম আমি 2 VCC/3 এর থেকে বেশি করলে কম্পারেটর 1 পজিটিভ হয়ে যাবে কম্পারেটর 2 তখন নেগেটিভ আউটপুট দেবে তখন কিন্তু আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে এবার আমরা যদি জাস্ট এই দুটোর মধ্যে VCC/3 এর থেকে 2 VCC/3 এর মধ্যে সুইং করলে কি হবে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে পরের মুহূর্তে নেগেটিভ পজিটিভ হবে নেগেটিভ হবে সেটা করলে কি হবে আউটপুটটা সুইং করবে কার থেকে পজিটিভ থেকে নেগেটিভ হবে তাহলে আউটপুট সুইং করলে এখানে কি পাবো আউটপুটে আমি একটা অসিলেশন পেয়ে যাব কেমন অসিলেশন স্কয়ার ওয়েভ অসিলেশন সিম্পল স্কয়ার ওয়েভ আমি জাস্ট ট্রিগার আর ভোল্টেজটাকে মধ্যে ভোল্টেজটাকে চেঞ্জ করলে
VCC/3 থেকে 2 VCC/3 এর মধ্যে, তাই এটা পেয়ে যাবো। ক্লিয়ার? এবার এটারই অ্যাপ্লিকেশন করা হচ্ছে যে এটা থেকে আমরা কি করে অসিলেটর পাবো। এখান থেকে যে অসিলেশনটা পাবো বুঝতেই পারছো, কারণ এই আউটপুটটা বেসিক্যালি যখন 1 হবে একটা নির্দিষ্ট টাইম ধরে হাই আউটপুট দেবে, যখন 0 দেবে সে 0 আউটপুট দেবে। কারণ এখানে যে আউটপুটটা পাবো সেটা কেমন, বেসিক্যালি এরকম স্কয়ার অথবা রেক্ট্যাঙ্গেল। এখন যে অসিলেটর থেকে স্কয়ার বা রেক্ট্যাঙ্গেল ওয়েভ পাই সেটাকে বলে রিল্যাক্সেশন অসিলেটর। এবং রিল্যাক্সেশন অসিলেটরের एग्जांपल হচ্ছে একটা মাল্টি ভাইব্রেটর। মানে মাল্টি ভাইব্রেটর মানে কি, মাল্টি স্টেজের মধ্যে যে অসিলেটর সেটাকে বলে মাল্টি। তো এই 555 টাইমার ইউজ করে আমরা মাল্টি ভাইব্রেটর তৈরি করি। বেসিক্যালি মাল্টি ভাইব্রেটর ইউজ করা হয় অসিলেটর সিস্টেম। স্কয়ার ওয়েভ থেকেই আমি কিন্তু সাইন ওয়েভ তৈরি করতে পারি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ। যেমন আমরা বাড়িতে যে এসি ইউজ করছি এটাও কিন্তু পিওর সাইন ওয়েভ 50 হার্টজ। এখন তোমাকে যদি 50 হার্টজের স্কয়ার ওয়েভ দেওয়া হয় তার মতো কিন্তু সাইন ওয়েভ আছে, কারণ তোমরা ফুরিয়ার অ্যানালিসিস করেছো, করানো হয়েছে তো। 50 হার্টজের তুমি যদি স্কয়ার ওয়েভের অ্যানালিসিস করো সেখানে কি কি সিগন্যাল এসেছিল, 50 হার্টজ, 150 হার্টজ। মানে যদি আমার ফ্রিকোয়েন্সি 8 থাকে, 3f ও থাকবে, 5f ও থাকবে, 7f ও থাকবে। এই সমস্ত কম্পোনেন্ট গুলো ফুরিয়ার সিরিজে আছে। তার মানে কি 50 হার্টজের স্কয়ার ওয়েভ শুধুমাত্র 50 হার্টজের সাইন ওয়েভ দিয়ে তৈরি নয়, 150 হার্টজের সাইন ওয়েভের কম্বিনেশনেও তৈরি, 350 হার্টজের সাইন ওয়েভের কম্বিনেশনেও তৈরি। যে কারণে দেখবে তোমাকে যদি 50 হার্টজের সাইন ওয়েভের পরিবর্তে 50 হার্টজের স্কয়ার ওয়েভ আমাদের বাড়িতে আমরা সাপ্লাই করি, তাহলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে, বা আমরা যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ করি সেগুলো চলবে। তার কারণ কি, 50 হার্টজের স্কয়ার ওয়েভ মানে তার মধ্যে 50 হার্টজের সাইন ওয়েভও রয়েছে এবং আদার হাই কম্পোনেন্টগুলো রয়েছে। কিন্তু তোমাকে যদি 50 হার্টজের সাইন ওয়েভ দেওয়া হয় সেখানে কি আছে, একটাই কম্পোনেন্ট রয়েছে, 50 হার্টজের সাইন ওয়েভই রয়েছে। বুঝতে পেরেছো? তো তারপরে 50 হার্টজের সাইন ওয়েভ আর 50 হার্টজের স্কয়ার ওয়েভ এই দুটোর মধ্যে তফাৎ কি থাকে, স্কয়ার ওয়েভের মধ্যে আরো অনেক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে। ওই কম্পোনেন্টগুলো থাকলে কি অসুবিধা আছে, কিছু অসুবিধা আছে কোথায়, যদি কোনো আমরা ইন্ডাক্টর সার্কিট ইউজ করি। ইন্ডাক্টর সার্কিট কোথায় আছে, এখানে আছে, কয়েল আছে। এই এলইডি লাইটগুলোতে নেই অবশ্য, আগে যে টিউব লাইটগুলো আছে সেখানে দেখি ইন্ডাক্টর আছে, চোখ যেটাকে বলা হয় তার মধ্যে ইন্ডাক্টর আছে। তো সেইখানে যখন তুমি দেখবে সেখানে একটা ভাইব্রেশন তৈরি করে, অসিলেশন তৈরি করে। অসিলেশন তৈরি করলে কি হবে, সেখান থেকে একটা সাউন্ড বেরোবে। যেখান থেকেই সাউন্ড বেরোক না কেন বুঝতে পারবে কোনো না কোনো জায়গায় ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন ছাড়া কোথাও সাউন্ড হয়, ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে তুমি কি পাবে, একটা শব্দ শুনতে পাবে। এবং যদি দেখা যায় যে এই ইন্টেন্সিটিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ভোল্টেজটা অনেক বেশি, তাহলে কিন্তু ওগুলোকে তখন ড্যামেজ করতে হবে। সেজন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্মুথ রানিং এর জন্য পিওর সাইন ওয়েভ ইউজ করি। এটা পিওর সাইন ওয়েভ কিনা তুমি অসিলেটরে চেক করতে পারো, এই অসিলোস্কোপে চেক করতে পারো। যদি কোথাও ফল্ট হয়, ফল্ট অনেক জায়গাতেই হয়, ঠিক আছে? তোমাদের যে দেখবে ইলেকট্রিক্যাল, এখানে এখানে তোমাদের এই পেপারটা কি আছে, এসএসসি পেপারটা কি আছে, এর পরের এসএসসি পেপারটা দেখবে তোমার ইয়ে আছে, ইলেকট্রিক্যাল এটা আছে। সব কলেজ ইলেকট্রিক্যালটাই পড়িয়েছি, ইলেকট্রিক্যাল নিয়ে রেখেছে অ্যাপ্লিকেশন পার্ট, ইলেকট্রিক্যাল সার্কিট। সেখানে দেখবে তোমাদের যে ফল্ট, আমরা বাড়িতে যে ওয়্যারিং করি এই ওয়্যারিং এর মধ্যে অনেক ফল্ট আছে, কারণ একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন আমি কানেকশন করছি তারটা জুড়ছি, এবং যেখানে তারটা জোড়া আছে সেখানে কি হয়, কপার ওয়্যার তো জোড়া হয়। তো কপার ওয়্যার জোড়া করলে কি হচ্ছে, কপারকে অ্যাটমসফিয়ারের মধ্যে রাখলে কি হয়, কপার অক্সাইড হয়। কপার অক্সাইড কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। সেটা জাংশন পয়েন্টে যখন দেখবো এই কপার অক্সাইড জমতে থাকে তখন সেখানে কি হয়, কানেক্টিভিটিটা তখন নষ্ট হয়, সেখানে তখন দেখবে একটু ফ্ল্যাশ তৈরি, মানে একটা তখন ডিসচার্জ হওয়ার ফলে হিট প্রোডাকশন তো হয়, মানে যেখানে দেখবে ইলেকট্রিক ডিসচার্জ হয় সেখানে ভোল্টেজের ফ্লাকচুয়েশন তৈরি। বা যেখান থেকে আমি কানেকশন নিয়ে এসেছি বাড়িতে সেখানে ওই তারগুলো জুড়ে তো নিয়ে এসেছি, সেই জন্য সেগুলো মাঝে মাঝে কী করতে হয়, যদি এরকম ফ্ল্যাশটা আসে তখন ওগুলোকে ভালো করে খুলে ঘষে আবার জুড়ে দিতে হবে, তাহলে তখন মানে অনেক পুরোনো বাড়িতে দেখবে যে ওয়ারিং হয় সেখানে এটা অনেক সময় হয়, মানে যেগুলো জাস্ট ওই কপার অক্সাইডের আস্তরণ পড়ে গেছে সেখানে তখন সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমি এখানে
বেসিক এটা বললাম, এবারে অ্যাপ্লিকেশনসটা আসছি। অ্যাপ্লিকেশনসের মধ্যে এটাকে আমরা ইউজ করতে পারি, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনের দুটোই বলা আছে, মাল্টি ভাইব্রেটর হিসেবে অ্যাপ্লিকেশনস। মাল্টি ভাইব্রেটর ছাড়াও আরো বহু রকম ভাবে অ্যাপ্লিকেশন করা যায়। যেমন যেহেতু টাইমার, তার মানে টাইমটাকে কাউন্ট করতে পারে, মানে এটা দিয়ে আমি ডাইরেক্ট ঘড়ি বানাতে পারি। তোমরা যে ইলেকট্রনিক ওয়াচগুলো দেখো সেটা এটা দিয়ে বানানো যায়, ঠিক আছে? ইলেকট্রনিক ঘড়িগুলো শুধু যে এটা দিয়েই বানানো যায় সেটা নয়, এরপরে দেখবো আমরা যখন করবো তোমার রেজিস্টার করবো, কাউন্টার করবো, ওগুলো দিয়েও বানানো যায়, ঠিক আছে? বেসিক্যালি কাউন্টার যে কাউন্ট করতে পারে, সিম্পল আরসি সার্কিট, সেখানেও দেখবে একটা টাইম মেজারমেন্ট থাকে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, সেক্ষেত্রেও দেখবে একটা টাইম কনস্ট্যান্টের ব্যাপার থাকে, সেটাকেও যদি আমরা একটা ফিক্সড ভ্যালু ধরি সেখানেও দেখবে টাইম মেজারমেন্ট করতে পারি। আবার যেগুলো তোমার দেখবে অ্যাটমিক ক্লক, অ্যাটমিক ক্লক যেমন সবথেকে মোস্টলি ইউজ হচ্ছে সিজনিয়াম ক্লক। অ্যাটমিক ক্লকের মধ্যে কি হচ্ছে, যখন একটা রেডিয়েশন বেরোচ্ছে, রেডিয়েশন বেরোচ্ছে মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে সে যখন ট্রানজিশন নিচ্ছে, সেখানে একটা সে এনার্জি রিলিজ করছে। এনার্জিটা কত? এইচ নিউ। নিউ মানে কত? নিউ তো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কত হয়? এক সেকেন্ডে যতগুলো ভাইব্রেশন কমপ্লিট করছে, দেখো এখান থেকে টাইমটা পেয়ে যাচ্ছে। সুতরাং আমি ফ্রিকোয়েন্সিটা মেজার করলে সেখান থেকে দেখো টাইমটাকে মেজার করে দিতে পারছি, এটাই হচ্ছে এখানকার বেসিক। এবার এই ফ্রিকোয়েন্সি, মানে এই ফ্রিকোয়েন্সি যেটা পাচ্ছি তার 1/, করলেই টাইম পাচ্ছি, তার কত ভাগকে আমি 1 সেকেন্ড বলবো সেটাকে আমাকে ম্যাচ করাতে হবে। আমরা 1 সেকেন্ড কি করে ঠিক করি? 1 সেকেন্ড কি করে ঠিক করা হয়? আর্থের রোটেশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যখন আর্থের মোশনটাকে কনসিডার করছি, টোটাল এক পাক রোটেট করতে কত সময় লাগে? 23 ঘন্টা 54 মিনিট। কত সময় লাগে এক পাক ঘুরতে? স্পিন মোশন, আমি অরবিটাল মোশন বলছি না, স্পিন মোশন। স্যার 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট লাগছে। 48 সেকেন্ড তৈরি করতে। এখন আমরা এটাকে কি করে করি বলো? 24 ঘন্টা ধরে নিয়ে 24 ঘন্টা টোটাল যে সময়টা, ধরো এখান থেকে স্টার্ট করছি, কোন পজিশনে দেখবো? আমাদের কাছে রেফারেন্স পয়েন্ট কি আছে? হ্যাঁ, এবার মজার ব্যাপার হচ্ছে তুমি আজকে সানকে যে পজিশনে দেখছো সেটা দেখে তো আমি ঘুরছি, পরের দিনে যখন সানকে দেখবো তাকে কি সেই পজিশনেই দেখবো? কি হবে? সান একটু সরে গেছে, কেন সরে গেল? পৃথিবীটাও তো এগিয়ে গেছে এখন। কারণ পৃথিবী তো অরবিটাল মোশনে থেকে থেকে রোটেট করছে। ধরো আজকে এই জায়গায় সান এক জায়গায় ধরছি ফিক্সড আছে, আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি এইখানটা, পরের দিনে যখন আসবো আমি তো এই জায়গায় নিয়ে, আমি তো এই জায়গায় চলে এসেছি, কিছুটা তো সরে এসেছি। তাহলে সরে আসার ফলে কি হবে? ধরো জাস্ট আমি একটা এই লাইন বলছি, ধরো এইখানটায় আমি এখান থেকে দেখছি সান এই জায়গাতে রয়েছে, পরের দিনে কি দেখবো? পরের দিনে আমি তো জাস্ট সান যেহেতু অ্যাকচুয়ালি পৃথিবী এগিয়ে গেছে মানে সান পিছিয়ে আসছে, অ্যাজিভ ধরবো, তাহলে সান এই পজিশনে ছিল, পরের দিনে একই সময়ে সান তো সামান্য এইদিকে সরে এসছে, মানে এই রেখাটার পরিবর্তে এইখানে এসছে, এসছে তো। তার মানে কি হচ্ছে দেখো, এইটুকু একটা সময়ের গ্যাপ এখানে থেকে যাচ্ছে। এটা কিসের জন্য এসছে? এটা হচ্ছে তোমার অরবিটাল মোশনের জন্য। কারণ আজকে যেখানে থেকে আমি ঘুরছি, পরের দিন এখানে, আজকে এখানে ঘুরলে কালকে এখানে ঘুরছি, পরের দিন এখানে ঘুরছি, কারণ সে তো এরকম পথে ঘুরে যাচ্ছে। আজকে এখানে ঘুরছে, কালকে এখানে ঘুরবে, পরশু এখানে ঘুরবে, কারণ যত দিন যাচ্ছে সে আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে আসছে বলাটা ভুল হবে, যদিও মানে এক পজিশন থেকে সরে 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 যাচ্ছে। এবং এই যে টোটাল পাথটা, ধরো সান এখানে রয়েছে, টোটাল পাথটা আমরা যদি কনসিডার করি, দেখবে এইখানে এক রকমের স্টার আছে, এখানে এক রকমের স্টার আছে, এখানে এক রকমের স্টার আছে, সব জায়গায় আলাদা আলাদা স্টার থাকে। সেজন্য দেখো মাসে মাসে আমরা আলাদা আলাদা স্টারকে আকাশে দেখি। আকাশের দিকে দেখো, দেখবে এক একটা মাসে এক এক রকমের স্টার দেখা যায়। যদিও কিছু কিছু স্টারকে দেখবে তুমি একই রকম দেখছো, কিন্তু এক একটা ওই স্টারের কম্বিনেশনের কাজ দিয়ে যায়, যে কারণে দেখবে এই যে মাস গুলো আমরা পাই এখন 12টা মাস,
ওগুলো স্টারেদের পজিশন থেকে শুরু হয়েছে। বলে না তোমার ওই যে ঠিকুজি করতে যারা করে বলে কোন মাসে জন্ম, কোন সময় জন্ম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি করে ওখান থেকে ওরা কি করে না, কোন মাসে জন্ম হলে সেই সময় কোন নক্ষত্রে জন্ম হয়েছে বলে না, নক্ষত্র গ্রহ এসব বলে না, এগুলো বেসিক রিজন হচ্ছে এইগুলো। এবার তোমার যদি বলে তোমার শনির দশায় জন্ম কি রাহুর দশায় জন্ম, সবারই কিছু না কিছু সময় জন্ম, এবং সব দিনই দেখবে কিছু না কিছু বিখ্যাত মনীষী জন্মেছে। প্রত্যেকদিন দেখবে কারো না কারো এরকম ব্যক্তি পাবে তারা খুব ট্যালেন্টেড বা তারা সাইন করেছে। আবার দেখবে অনেক খুনি বদমাস তারাও। সুতরাং ওই শনির দশা, রাহুর দশা, নক্ষত্রের দোষ এগুলো কোনো কিছুই নয়, নিজে ভালো থাকলে সবকিছু ভালো হয়, এগুলো পুরো ফলস। তো ওইগুলো এসে এখান থেকেই, কারণ এক একটা মাসে দেখবে এক এক রকমের আমরা ওই স্টারদের এগুলো পাই, মানে নক্ষত্র পাই, বলে ওই নক্ষত্রের জন্ম বা এই নক্ষত্রের এসেছে, এবং প্রত্যেকটা মাসে মাসে কিন্তু আমরা পরিবর্তনটাকে দেখি। সেই জন্য দেখবে এক একটা সিজন বলে না, 6টা সিজন আমরা পাই, এই হিসেবেই ভাগ করা হয়েছে। এবং সানের থেকে ডিসটেন্স অনুযায়ী এখানে আমরা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার পাই। এখন যেমন আমরা শীতকাল পাচ্ছি, কারণ এখন সান থেকে আমরা দূরের দিকে আছি। শুধু তাই নয়, ইনক্লাইন্ড হয়ে এমন ভাবে আছি যাতে সানের যে রেডিয়েশনটা, সানের যে মানে সান থেকে যে এনার্জি আসছে আমাদের কাছে ইনক্লাইন্ড হয়ে পড়ছে। ইনক্লাইন্ড হয়ে পড়ার ফলে কি হচ্ছে, এখানে অতটা আমরা গরম পাচ্ছি না। এখন কোন দিকটায় পারপেন্ডিকুলার করছে, দক্ষিণের দিকটা, দক্ষিণের দিকটা কিন্তু গরম পাবে। সুতরাং যেখানে সান একদম মাথার উপর পাবে, গরমকালে দেখবে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম দেখবে এই সোজাসুজি যাচ্ছে। এখন কোন দিকে যাবে, দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে, তার মানে ইনক্লাইন্ড হয়ে আসছে। আর আমাদের কাছে রেডিয়েশনটা অতটা এসে পৌঁছচ্ছে না, ইনক্লাইন্ড হচ্ছে, যে কারণে এখন ঠান্ডা ফিল করছি। ঠান্ডা ফিল করার আরো অনেক কজ আছে। কজ আছে বলতে, এখন তোমার যদি বলে দক্ষিণ দিকে বাতাস ফ্লো করতে শুরু করে, তখনই আমরা আবার গরম পাবো। কারণ কি, দক্ষিণ দিকে বাতাস ফ্লো করলে সেখান থেকে নিয়ে আসবে, নিয়ে আসবে অনেক জলীয় বাষ্প নিয়ে আসবে। জলীয় বাষ্পটা কি হয়, গ্রিন হাউস গ্যাস বেসিক্যালি, সে হিটটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, এই কারণে তখন গরম হয়। আর যদি উত্তর দিক থেকে আসে, ড্রাই এয়ার আসবে, ড্রাই এয়ারের মধ্যে অতটা এ থাকবে না, যেন তখন থেকে আমাদেরকে ঠান্ডা ফিলিংসটা বেশি। এখন যেমন উত্তর দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যাই হোক সেগুলো অন্য ব্যাপার। এই যে আমি টাইম ব্যাপারটা বললাম, টাইমটা কিন্তু যদি আমাকে পারফেক্টলি মেজার করতে হয়, তখন আমরা মেজার করি অ্যাটমিক ক্লক। অ্যাটমিক ক্লকে যে টাইমটা পাই সেটা কিন্তু পারফেক্ট। এবার মজার ব্যাপার হচ্ছে, এই যে এনার্জি লেভেলগুলো বলছি, এনার্জি একটা এনার্জি লেভেল থেকে অন্য এনার্জি লেভেল, এটা একটা আনসার্টেন। কারণ এই যে টাইম যেটা বলছি, টাইমের একটা ভেরিয়েশন আছে ডেল্টা টি। আমরা কি চাইছি, আমরা চাইছি টাইম যদি পারফেক্ট হয়, 1 সেকেন্ডকে যখন আমি ডিফাইন করছি, 1 সেকেন্ডকে ডিফাইন করছি, তার মানে কি, তার মধ্যে যে এরারটা অলমোস্ট জিরো। কিন্তু এরারটা কোথা থেকে আসবে, টাইমের যে অল্প ভেরিয়েশন। যেমন তুমি যদি বলো আমি আমার হাত ঘড়ি দিয়ে 1 সেকেন্ড মেজার করছি, সেখানে কত ভুল হতে পারে, একটা স্মলেস্ট ডিভিশন ভুল হতে পারে। যদি দেখা যায় আমি 1 সেকেন্ড মেজার করছি, সেখানে একটা ছোট ঘর 1 সেকেন্ড, কত তুমি ভুল করতে পারো, পুরোটাই ভুল দেখতে পারো। কারণ তার থেকে তার বেশি কম ভুল দেখার কিছু নেই, স্মলেস্ট ডিভিশনটা তুমি ভুল দেখবে। যদি 10 সেকেন্ড মাপতে যাও, সেখানে 1 সেকেন্ড ভুল করতে পারো। 1 সেকেন্ড মাপতে গেলেও সেখানে 1 সেকেন্ডই ভুল হবে, স্মলেস্ট ডিভিশনটা, তার মানে 100% ভুল হয়ে যাবে সেখানে। তো আমরা এখানে যে টাইমটাকে মেজার করবো, তার মধ্যে কিছু ভুল থাকবে। ভুলটা কোথা দিয়ে নির্ধারিত হবে, এর আনসার্টেনিটি। এবার আনসার্টেনিটিকে সার্টেন করার জন্য কি করতে হবে, যাতে এই এনার্জি লেভেলগুলো ফিক্স থাকে। এনার্জি লেভেল কার উপর ডিপেন্ড করে, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারের উপর। এই সিজনিয়াম ক্লকটাকে মেইনটেইন করতে একটা ফিক্সড টেম্পারেচার মেইনটেইন করতে, যদি টেম্পারেচার একটু হেরফের হয়, তাহলে কিন্তু টাইমটা তোমার গন্ডগোল হবে। তাহলে টাইমটা কি মেইনটেইন করার দরকার আছে। যেমন ধরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST, এটা কোথা থেকে মেইনটেইন করা হয়, দিল্লি থেকে, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, ঠিক আছে। এটা ফিজিক্যাল ল্যাবরেটরি, ফিজিক্সে প্রচুর রিসার্চ হয় এখানে। যদি এখানে চান্স পাও, আমাদেরকে রিসার্চ করতে পারো, CSIR ল্যাব বেসিক্যালি, ঠিক আছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এর আন্ডারে অনেকগুলো ল্যাব আছে। তার মধ্যে এখানে কলকাতায় আছে CGCRI, দুর্গাপুরে একটা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর, সেখানে রিসার্চ হয়, ঠিক আছে। এগুলো সব ফিজিক্সের স্টুডেন্টও যেতে পারে। এখানে বেসিক্যালি ফিজিক্সের পরীক্ষা, এইখান থেকে এখানেই অ্যাটমিক ক্লকটা আছে, সিজনিয়াম অ্যাটমিক ক্লক।
এই লেভেলে দিয়েছে, মানে এনজিএল এর রেটে দিয়েছে। তো এটাকে মেনটেন করতে কিন্তু হিউজ খরচ, কিন্তু তা সত্ত্বেও এটাকে মেনটেন করতে হয়। প্রত্যেকটা দেশের একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, স্ট্যান্ডার্ড টাইম এই কারণের জন্যই রাখতে হবে। যেমন আমি তোমাদের বললাম 8টা থেকে পড়াবো, বললাম আমার ঘড়ি আর তোমাদের ঘড়ি আলাদা, তোমাদের ঘড়ি দেখা যাচ্ছে তোমাদের রেজাল্ট এইটা আছে। আমি 8টায় বললে তো আমি এখানে 8টায় বসলাম, তোমরা তোমাদের ঘড়ি অনুযায়ী এসছো, এটা তো হবে না। যেন একটা দেশে একটাই স্ট্যান্ডার্ড টাইম করতে হবে। যেমন একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রেন যাচ্ছে, তাই না? যদি বলে ঠিক আছে তুমি কলকাতা থেকে গেলে কলকাতা এক টাইম, দিল্লিতে এক টাইম, তুমি বলে 8টায় ওখানে ট্রেন ছাড়বে, তুমি কলকাতা তখন 7টা, তুমি 1 ঘন্টা আগে গেলে, বা তুমি দেখবে এখানে 9টা 1 ঘন্টা পরে গেলে ট্রেন তখন বেরিয়ে চলে যাবে। সুতরাং একটা দেশের একটাই ফিক্স টাইম দরকার, ঠিক আছে? সুতরাং পুরো একটা দেশে একটাই টাইম, সেটা মেনটেন করবে কোথা থেকে? ওই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ধরো তুমি কোনো জায়গায় গেলে ট্রেনে চড়তে দেখলে স্টেশনে আগেই ট্রেন বেরিয়ে চলে গেল, তুমি কেস করতে পারো, রেলের বিরুদ্ধে কেস করতে পারো। 10টা টাইম দেওয়া আছে, কেন 9টা 59 সেকেন্ডে ট্রেনটা চলে গেল, 59 মিনিটে ট্রেনটা চলে গেল, আমি ট্রেনটা ধরতে পারি, তাই না? যদি আমাদের দেশে ট্রেন কখনো আগে যায় না, টাইমও যায় না, পরেই যায়, তাই তো? আমাদের উপর আমাদের ফুল কনফিডেন্স আছে ট্রেনে। এবং ট্রেন যদি ঠিক টাইমে যায় তাহলে বহু লোক ট্রেন এরকম সিচুয়েশন চলে আসে। কিন্তু যদি তুমি কেস করো তখন মানে যারা বিচারপতি তারা কোনটা দেখে এ করবে? যারা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত ছিল, তোমার স্টেশনের স্ট্যান্ডার্ড টাইম যদি ভুলও থাকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যদি দেখে ঠিকই ছিল, তাহলে তোমার বলবে হ্যাঁ ঠিক আছে ট্রেন চলে গেছে ভালো। কিন্তু যদি ভুল থাকে তাহলে তখন ফাইন করতে পারে কেউ, ঠিক আছে? এই কিছু দিন আগে, 6-7 মাস আগে একটা নিউজ বেরিয়েছিল, একটা লোকের ওদের টিকিটে কিছু গন্ডগোল হয়েছিল, সে কেস করেছিল, ঠিক আছে? কত খুব সামান্য টাকাই, কিন্তু ওই সামান্য টাকার জন্যই সে কেস করেছিল। কত বছর কেস চলার পরে তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে। যদি কিছু ভুল মনে হয় তোমার কোনো জায়গায়, তুমি সেখানে অবশ্যই সংবিধান অনুযায়ী আমাদের, তুমি যে কোনো লোকই হও না কেন, ইন্ডিয়ান নাগরিক হলে তুমি সেখানে অবশ্যই তার বিরুদ্ধে কেস করবে, ঠিক আছে? তো আমি যেটা ওই সেকেন্ডারি হিসেবটাই বলছিলাম, সেটা হচ্ছে একটা দিন টোটাল 86,400 ভাগে ভাগ করা হয় একটা দিনকে। এইবার এখন যেটা সিচুয়েশন আসছে, দিনের পরিমাণটা মানে দিনের সময়টা কমে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কিছুটা কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে আর্থের রোটেশনাল স্পিডটা বেড়ে গেছে। কি কারণে বাড়তে পারে? রোটেশনাল স্পিড বেড়ে গেছে, হ্যাঁ? অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়? 8 ঘুরছে, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কমতে হবে। তার মানে ওমেগা বাড়ছে, তার মানে কি করে দিলে আই কমে গেছে, ওমেগা ইনক্রিজ করেছে, তো তাহলে আইটা কি করেছে? ডিক্রিজ করেছে। এখন আর্থকে যদি আমি স্ফিয়ারই কনসিডার করি, এক্সাক্ট একদম পুরো স্ফিয়ার, যদি এক্সাক্ট স্ফিয়ার নয়, এখন একটু চাপা আছে, দুটো মেরু পোলগুলো চাপা আছে, মাঝখানটা খুলে। তো আই সমান কত আমি লিখতে পারি? 2/5 m² মানে আইটা কমেছে। কমার কারণটা কি? দুটো হতে পারে, আটটা কমতে পারে, নিচে অ্যাভারেজ রেডিয়াসটা কমতে পারে, কম্প্রেসড হয়েছে, মাস কমতে পারে, ঠিক আছে? কি মনে হচ্ছে? রেডিয়াসটা কমে গেছে, তাহলে আর কি ছোট হয়ে যাচ্ছে নাকি? কারণ সব ভূমিকম্প হয়, এগুলো চলতেই থাকে। ভূমিকম্প হয় কি কম্প্রেসড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে? তুমি একটা স্পিনারে দাঁড়িয়ে আছো, হাতগুলোকে যখন এইভাবে এ করে দিচ্ছ, তখন কি হয়? মোমেন্টাম ইনার্শিয়া কি হয়ে যায়? বেড়ে যায়। হাতগুলোকে গুছিয়ে নিলে এখানে কমে যাওয়ার কারণটা কি? আর কি তার হাত ফাত কিছু গুছিয়ে নিয়েছে? আটটা হাত আছে, হাত পা আছে, আচ্ছা হাত পা আছে। আচ্ছা ধরো আমরা যে সমস্ত এগুলো পাচ্ছি, মানে সব জায়গায় পজিশনটা একই নয়, অনেক উঁচুতে আছে, সেখানে বরফ আছে, বরফ কি গলে নিচে
এফেক্টিভ রেডিয়াস কমতে পারে? কারণ আর্থের সব জায়গাটা তো একই নয়। আমি যদি বলি আর্থের এটাকে কনসিডার করি, তাহলে কোনো জায়গায় ধরো একটা পাহাড় আছে, আছে তো, হ্যাঁ স্যার কোনটা এখানে পাহাড় আছে, ধরো এখানে পাহাড় আছে ধরো, তাহলে এই পাহাড়গুলোকে যদি আমি আস্তে আস্তে ছেড়ে ছোট করে দিই, হ্যাঁ তাহলে এফেক্টিভ রেডিয়াসটা কি হয়ে যাবে? কমবে তো। হ্যাঁ উপর থেকে যদি বরফ গ্লেসিয়ার গলে 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 পড়ে যায় তাহলে তো বরফের আয়তন ছোট হয়ে যাবে, জল আয়তন ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে হাইটটা কমছে। হাইটটাও তো কমে যাবে। সেরকম কি কিছু ব্যাপার হয়েছে? কি আছে বলে মনে হচ্ছে? আচ্ছা, বলেছে কমেছে, কিছুটা কমেছে, সেটা মেজার করা যাচ্ছে। মেজার করার জন্য তোমরা নিজেদের ঘড়ি দেখো মেজার করতে পারো। সত্যি সত্যি 24 ঘন্টা মানে 86,400 ভাগে একদিন পাচ্ছি কিনা, ঠিক আছে? সেটা মাইন্ডলি তোমরা অবজার্ভ করতেই পারো। আরো যদি মনে হয় ঠিক আছে আমি এটা রিসার্চ করে দেখি, এটা বলছে সত্যি সত্যি সঠিক না, তাহলে কি করতে হবে? তোমাকে নিজেকে কাউন্ট করতে হবে। তো কাউন্ট করে দেখলে কমেছে, ঠিক আছে, সময়টা কমেছে, তখন তোমার কনক্লুশন কি হবে? ধরো তোমরা ফিজিক্স নিয়ে যেহেতু করছো, সমস্ত ঘটনাগুলোই তোমরা জানো যে কি কারণের জন্য কমতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি, টোটাল কি কনজারভেশন রুলস অনুযায়ী হচ্ছে, সবগুলোই তোমরা জানো। তাহলে তোমাদের এক্সপ্লেনেশন কি হতে পারে? বেসিক বিষয়টা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া কমতে গেলে মাস কমতে হবে, রেডিয়াস কমতে হবে। তো আর্থ থেকে কি কিছু মাস বেরিয়ে চলে গেছে, এরকম কিছু ব্যাপার ঘটেছে না? আর্থের রেডিয়াস কমেছে, কিছুটা একটা কারণ ঘটছে, ঠিক আছে? তো এরকম করতে করতে যদি দেখা যায় যে আর্থের স্পিড আস্তে আস্তে রোটেশনাল স্পিডটা কমে গেল, কমতে থাকছে, যদি কমে যায় আস্তে আস্তে, সেটারও কি কজ হতে পারে? এখন যদি বাড়ার কষ্ট ধরতে পারি, যদি কোনো সময় দেখা যায় কমে যাচ্ছে, কমার কষ্ট তো ধরতে হবে। তার কারণ তো অ্যাজ এ আইসোলেটেড বডি এ তো একই স্পিডে রোটেট করবে, কেউ তো বাইরে থেকে এ করে দেওয়ার কিছু নেই, থামিয়ে দেওয়ার কিছু নেই। থামিয়ে দিলে তো সব শেষ হয়ে যাবে, ঘুরতে হবে। এবং যদি দেখা যায় যে দিনের পরিমাণটা অনেক অনেক হাই স্পিডে রোটেট করছে, তখন কি ঘটনা ঘটবে? ধরো রোটেশনাল স্পিড অনেক বেড়ে গেল, তখন কি হবে? একটা সিচুয়েশন আসতে পারে আমরা ছিটকে যেতে পারি। রোটেশনাল স্পিড আস্তে আস্তে বাড়ালে কি হবে? কারণ আমাদের উপর ফোর্সটা তো বাড়বে, বাইরে থেকে যে সেন্টিপিটাল ফোর্সটা তো বাড়বে। সেন্টিপিটাল ফোর্স বেড়ে গেলে আমাদের ওয়েটকে ওভারকাম করলে তো আমরা বেরিয়ে চলে যাবো। এবং শুধু তাই না, সেটা বেরিয়ে যাওয়ার আগে অনেক গ্যাস বেরিয়ে যাবে, আমাদের অ্যাটমসফিয়ার বেরিয়ে চলে যাবে, আর অ্যাটমসফিয়ার বেরিয়ে চলে গেলে আমরা এমনি মারা যাবো, তাই না? সুতরাং আর্থের স্পিড যেটা এখন যেটা অপটিমাম স্পিড আছে, অনেক বেশি বেড়ে গেলেও আমাদের পক্ষে ক্ষতিকারক, যদি কমে যায় সেটাও ক্ষতিকারক হবে। তার কারণ একটা জায়গায় অনেক বেশি গরম হবে, একটা জায়গায় অনেক বেশি ঠান্ডা হবে, মানে এখন যে ইকুইলিব্রিয়ামটা রয়েছে সেটা থাকবে না। যদিও বাড়ার থেকে কমলে, যদি একদম হঠাৎ করে কমে যায় তাহলে খুব মুশকিল হবে। একদম যদি থেমে যায় তাহলে পুরো কোনো রকম স্প্রিং মোশন, সঙ্গে সঙ্গে থামলে তো সঙ্গে সঙ্গে আমরা মারা যাবো সবাই। তার কারণ হচ্ছে এত ইনার্শিয়া আছে, ঘর বাড়ি ভেঙে চৌচির হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই না? একটা তুমি যদি গাড়িকে হঠাৎ করে থামিয়ে দাও, যে কেস হবে এখানেও ঠিক কেস, সেই কেস হবে, রোটেট করছে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, তাহলে এগুলো তো হাই মোশনে রয়েছে, হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে হলে কি হবে? এই ঘর বাড়ি ভেঙে চৌচির হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তার সাথে আমরাও শেষ হয়ে যাবো, আমরা সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে চলে যাবো, কারণ আমরা তো ইনার্শিয়াতে রয়েছি। সুতরাং সেটাও নষ্ট হয়ে যাবে যদি আস্তে আস্তে ধীরে ধীরেই থেমে যায়, তাহলে আস্তে 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 তাহলে এত কিছু হবে। তখন কি হবে? তখন কিন্তু যে দিকটা আর্থের যে পোর্শনটা সানের দিকে থাকবে, সেই দিকটা সবসময় সানের রেডিয়েশন করবে, বাকি পোর্শনটা কি পাবে? ঠান্ডাই থাকবে। আর যে পোর্শনটা থাকবে আর্থের স্প্রিং পোর্শন বন্ধ হয়ে গেলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড বন্ধ হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। ম্যাগনেটিক ফিল্ড না থাকলে প্রচুর পরিমাণে আয়নাইজ পার্টিকেল আসবে। আয়নাইজ পার্টিকেল এলে কি হবে? আমাদের শরীরের মধ্যে পাস করবে, সঙ্গে সঙ্গে ফিরে যাবে। হিউজ পরিমাণ চার্জ আয়ন পাবে, প্রচুর মানে সান থেকে যে পরিমাণ রেডিয়েশন বা চার্জ পার্টিকেল আসে সেটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু আর্থের মধ্যে ঢুকতে পারবে না শুধু ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তো ম্যাগনেটিক ফিল্ড যখনই আমার পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, পুরোপুরি এখানে কি হয়ে যাবে? সমস্ত চার্জ পার্টিকেল আসবে। সুতরাং এখানে তুমি কি করবে? বাঁচতে পারবে না। কোথাও কি প্রাণ থাকবে? দুটো পোলের দিকে থাকতে পারে, কারণ সেখানে রেডিয়েশন খুব কম যাবে, অল্প রেডিয়েশন পাবে। সেখানে দেখবে একটা ফিক্সড অ্যাটমসফিয়ার থাকবে, যে অ্যাটমসফিয়ারে আমরা হয়তো তুমি যদি হঠাৎ করে গিয়ে ধরো চাঁদে গেছো, চাঁদে গিয়ে ডুব করে নেমে পড়ো, কি হবে?
চাঁদের মাটিতে আয়নে ভর্তি, প্রচুর আয়নিত কণা আছে, কারণ চাঁদের কোনো রোটেশনাল মোশন নেই। সেই জন্য সানের যে দিকটা থেকে ফেস করে আছে সেদিকটায় প্রচুর আয়নিত কণাতে ভর্তি হয়ে রয়েছে, কিন্তু প্রচুর চার্জ পার্টিকেল রয়েছে। যেহেতু সেখানে গিয়ে দুম করে নামলেই হবে, প্রোটেকশন নিয়ে তোমাকে নামতে হবে যাতে চার্জ পার্টিকেলগুলো তোমাকে অ্যাফেক্ট না করে। এবং সেখানে এক নম্বর কোনো বাতাস নেই, তাই তো? তো তুমি যদি নামো সেখানে, যদি সেরকম প্রপার প্রোটেকশন না নিয়ে নামো, বাতাস পাবে না। আমরা তো বাতাসের মধ্যে বাঁচি, আমরা ফ্রি স্পেসে কি বাঁচতে পারবো? ফ্রি স্পেসে গেলে কি হবে? আমাদের শরীরের ভিতরে একটা প্রেশার আছে, ফ্রি স্পেসে গেলে কি হবে? বাইরে কোনো প্রেশার নেই, কেটে বেরিয়ে যাবে, এরকম situation। এই কারণে দেখবে সামান্য দেখবে পাহাড়ে উঠলেই আমাদের শরীর খারাপ করতে শুরু করে। কারণ কি? সেখানে প্রেশার, আমাদের শরীরের যে প্রেশার সেটা হচ্ছে 76 মিলিমিটার মার্কারি প্রেশারের সাথে সমান। বেশি নয়, তুমি জাস্ট 76 এর জায়গায় 74 করে দাও বাইরের প্রেশার, তাহলে দেখবে আমাদের শরীর তখন খারাপ করতে শুরু করবে। মানে আমরা কতখানি ব্যালেন্স সিচুয়েশনে আছি। সামান্য উপরে উঠলেই দেখবে প্রেশার একটু কমে যায়, তখনই দেখবে আমাদের শরীর খারাপ করতে শুরু করে। পাহাড়ে যারা বেড়াতে গেছে দেখবে অনেক ক্ষেত্রে দেখবে জাস্ট পাহাড়ের একটা ধাপ উঠে অনেকের শরীর খারাপ করছে, এক ধাপ নামে দিলে ওগুলো ঠিক আছে। মানে যত হাইটে উঠবে দেখবে শরীর খারাপ করতে শুরু করে। তারপর আবার গাড়ির একটা ঝাঁকুনি আছে, সেটাতে গাড়িতে চাপলে এমনি একটা শরীর খারাপ করে, আর ওই লো প্রেশারের জন্য আরো বেশি শরীর খারাপ করতে শুরু করে। অনেক ওই জন্য দেখবে অনেক উঁচুতে ওঠার আগে, বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে, অনেক উঁচুতে তোলে না। তার কারণ হচ্ছে ওই যখন